সর্বনাশ! বন্যা চোখ শুরু করে তানভীরের দিকে তাকালো। তানভীর নিজের চোখ মুখ মুছে গলা খাকারি দিয়ে কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমার বউ কোথায়? কতগুলো কল দিচ্ছি, কল রিসিভ করছে না কেন? তানভীর কি বলবে বুঝতে পারছে না। চোখের সামনে বোনের নিথর দেহ পড়ে আছে। এ অবস্থায় ফোনের অপর পাশের মানুষটাকে মিথ্যে বলার সাধ্যও তার নেই। আগের বারে অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এবার সে সত্যিই নিরুপায়। তানভীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল। বোনও আমার সামনে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। ফোনটা ওকে দাও। পরপর ঢোক গিলে তানভীর শীতল কণ্ঠে বলল। বোনও কথা বলার অবস্থাতে নেই। আবির আর্তনাদ করে উঠল। কেন? কি হয়েছে ওর? এটুকু বলার আগেই আবিরের হুঙ্কার শুরু হলো। মুহূর্তে মাত্রাতিরিক্ত রেগে গেছে। আবিরের মেজাজ তুঙ্গে, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে আবিরের ঝাড়ি খাচ্ছে। বন্যা নির্বাক চোখে তানভীরের অভিমুখে তাকিয়ে আছে। ফোনের অপর পাশের মানুষটা আবির ভাইয়া, এটা বুঝতে বন্যার খুব বেশি সময় লাগলো না। মেঘের অসুস্থতার কথা শুনে টানা 17 দিন মেঘের সাথে কোনো কথা বলেনি। অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আবারও অসুস্থতার কথা শুনলে আবির ঠিক কী করবে এটা ভেবেই বন্যা ভয় পাচ্ছে। আবির যদি আবারও কথা বন্ধ করে দেয় তখন মেঘেরই বা কী হবে। তানভীর আর একটা শব্দও বলেনি। আবির নিজের মতো বেশ কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে দিয়েছে। এ অবস্থায় আবিরের করণীয় কিছুই নেই। তানভীর চোখ মুখ মুছে স্বাভাবিক কণ্ঠে শুধালো। বোনর কি হয়েছিল? বন্যা শান্ত স্বরে সব বলল। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল, তবে তানভীরকে দেখে আতঙ্কিত হলো। তানভীর আবিরকে বললে আবির আর কথা বলবে না, এই ভয়ে মেঘও সিটিয়ে গেছে। তানভীর কণ্ঠ খাদে নামিয়ে শুধালো। এখন শরীর কেমন? ঠিক আছিস? মেঘ আস্তে করে বলল। হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে মিনহাজুর রিপোর্ট নিয়ে আসছে। তানভীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগলো। প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। সিস্টোলিক রক্তচাপ 120 মিলিমিটার মার্কারি থাকার জায়গায় 100-তে নেমে গেছে। অন্যদিকে ডায়াসিস্টের রক্তচাপ 80 মিলিমিটার মার্কারি পরিবর্তে 60-এ চলে আসছে। শরীরে হিমোগ্লোবিনও স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে। খাওয়া দাওয়ার অনিয়ম, শরীরের প্রতি অযত্ন, তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে। সব কিছুর চাপে সেন্স হারিয়ে ফেলেছিল। তানভীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল। তোকে আমার আর কিছু বলার নেই। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মেঘ শান্ত কণ্ঠে বলল। বাসায় কাউকে কিছু বলো না প্লিজ। তানভীর রাগী স্বরে বলল। আমার তো ইচ্ছে করছে। এটুকু বলেই থেমে গেল। সামান্য কথাতেই মেঘের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তানভীর মেঘের চোখ মুখ মুছে তপ্ত স্বরে বলল। ঠিক আছে, বাসায় বলবো না, কিন্তু তোকেও ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। করবি তো? করব। মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। তানভীর আর বন্যা দুজন মেঘের দুপাশে হাঁটছে। মিনহাজ, তামিম আর সাদিয়া তাদের পেছনে। ক্লিনিকের সামনে এসে তানভীর মিনহাজ আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল। ব্যাগটা বাসায় দিয়ে আসতে পারবে? জি ভাইয়া। তানভীর পকেট থেকে চাবি বের করে মিনহাজকে দিয়ে দিল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। আপনারা কিভাবে যাবেন? আমরা রিক্সায় চলে যাব, সমস্যা নেই। আচমকা আয়েশার সঙ্গে দেখা। আয়েশা এদিকেই যাচ্ছিল। তানভীরের কণ্ঠ শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো। কি হয়েছে তানভীর? মিনহাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকালো। মেঘ কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে। প্রথম দিন কেবল চোখ আর হাত পা দেখা গেল, আজ তার মুখও খোলা। অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেঘের বেশ কিছুটা সময় লাগলো। বন্যা নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মুখে গাম্ভীর্যের ভাব। আয়েশা নিজের মতো কত কি বলছে, মেঘের খোঁজ নিচ্ছে। এদিকে মেঘ তেলে বেগুনে জ্বলছে, গায়ের জোরের অভাবে কিছু করতেও পারছে না। আয়েশা ধীর কণ্ঠে বলল। কার কি হয়েছে? তানভীর গম্ভীর কণ্ঠে বলল। বোনও অসুস্থ। এই কথা শুনে মেয়েটা একদম উতলা হয়ে গেছে। মেঘের কাছে এগিয়ে আসতে আসতে বলল। হায় হায়, আমার ননদের আবার কি হয়েছে? মেঘ রাগে ফোঁস করে উঠল। আমাকে একদম ননদ বলবে না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম।
মেয়েটার একটু এগোতেই তানভীর হুঙ্কার দিল। আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না। বন্যা মুখ গোমরা করে নীরের দৃষ্টিতে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে। আয়েশা এবার মোলায়েম কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে ধরলে কি হবে জান? শব্দটা বলতে দেরি হয়েছে। আয়েশার গালে তানভীরের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়তে দেরি হয়নি। থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠেছে। তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, আজকের পর আর কোনোদিন আমার সামনে নাটক করতে আসবে না। শুধুমাত্র মেয়ে বলে আর আমি মেয়েদের সম্মান করে বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি। নয়তো বহু আগেই তানভীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম। আমায় খারাপ হতে বাধ্য করো না। আয়েশার গালে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে। গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে। তামিম মিনাজের দিকে তাকিয়ে বিড়বিড় করল, মেয়েটার আজ খবর আছে। তানভীর ভাইয়ার হাতের থাপ্পড় যে একবার খেয়েছে একমাত্র সেই বুঝে। তুই কি বলিস? মিনহাজ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তপ্তস্বরে বলল, অতীত খুব ভয়ানক জিনিস, মনে করে তো যাস না, তার থেকে বরং চল। তানভীর রিকশার জন্য কিছুটা সামনে চলে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, খুব তো গাল ফুলাইয়া রাখছিলি, এখন দেখছিস আমার ভাইকে? ভাইয়ার জীবনে জলজান্ত এক ডানা কাটা পড়ি থাকতে ভাইয়া ডানা কাটা পড়ে পেতনির প্রেমে পড়বে? জীবনেও না। বন্যা মুচকি হেসে বলল, এখন এত কথা না বলে নিজের যত্ন নিন। আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব ছাড়ছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আমার অসুস্থতার কথা আবির ভাই শুনে ফেলেছেন। আমি আর না করছি যেন বাসার কাউকে না বলে। আবির ভাইয়া যখন কল দিয়েছে তখন তোর সেন্স ছিল না। আমি শেষ। আর একটা সপ্তাহ পরে সেন্স হারালে কি এমন ক্ষতি হতো, উফ ভালো লাগে না। এর মধ্যে তানভীর রিকশা নিয়ে হাজির। বন্যার থেকে বিদায় নিয়ে তানভীরের সাথে বাসার দিকে চলে গেছে। মালিহা খানরা তখনও ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত। মেঘকে দেখে হাসি মুখে বললেন, মেঘ কিছু বলার আগেই তানভীর পেছন থেকে বলল। আকলিমা খান প্রশ্ন করলেন, তোমার হাতে কি তানভীর? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, ফল আর কিছু খাবার। ফল তো বাসায় আছে। এগুলো শুধু বনুর, এখানে কেউ যেন হাত না দেয়। আর হ্যাঁ, এগুলো যেন দুদিনের মধ্যেই শেষ হয়। শেষ কথাটা মেঘের দিকে তাকিয়ে বলেছে। মেঘ চোখ সরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। শরীর এখনো বেশ দুর্বল, সারাক্ষণই মাথা ঘোরাচ্ছে। ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে গিয়েও থেমে গেছে। 2-3 ঘন্টা ঘুমিয়ে প্রায় 4টার দিকে সজাগ হয়েছে। ঘুম ভাঙতেই সবার আগে ফোন চেক করলো, কিন্তু আবিরের মেসেজ কল কিছুই আসেনি। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে ভয়ে ভয়ে কল দিল। 10-12 সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো। মেঘ অত্যন্ত মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? কিছু না। খেয়েছেন? না, কেন? খেতে ইচ্ছে হয়নি। আপনি কি রাগ করেছেন? জানি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেন্স হারাইনি। জানি। তাহলে কেন করছেন? কেন? এমনি। মেঘ এবার শীতল কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কবে আসবেন? জানি না। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল। ঠিক আছে, রাখছি। আবিরের নিরুদ্বেগ জবাব। ইচ্ছে? বন্যা বিকেলে টিউশন শেষ করে তানভীরকে কল দিল। অনেকদিন যাবৎ তানভীরের সাথে ঠিকমতো কথাই হয় না বন্যার। দেখা হলেও রেগে থাকে সবসময়। আজ আয়েশার প্রতি তানভীরের এমন আচরণ দেখে বন্যার মনে কিছুটা আশার আলো ফুটেছে। বন্যা এতদিন পর নিজ থেকে কল দিয়েছে, এই খুশিতে তানভীর শোয়া থেকে লাফিয়ে উঠেছে। তৎক্ষণাৎ কল রিসিভ করলো। বন্যা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, এই যে ভিলেন, আপনি কি ফ্রি আছেন? তানভীর নিঃশব্দে হেসে বলল। 500% ফ্রি আছে, বলো। বন্যা মুচকি হেসে বলল, আপনার বোনকে ফোনে পাচ্ছি না, তার খোঁজ নিতে কল দিয়েছি। তানভীরের হাসি মুখ পুনরায় গম্ভীর হয়ে গেছে। শ্বাস ছেড়ে বলল, এর জন্যই কল দিয়েছো? বন্যা ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করল। কল দেওয়ার আর কোনো কারণ আছে নাকি? তানভীর গুরুতর কণ্ঠে জবাব দিল, না। আচ্ছা বাদ দাও, ওয়েট, বনুকে রেখে দিচ্ছে। আপনি কি করছিলেন? তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে বলল, কল্পনা করছিলাম। কি? বলা যাবে না। নাও, বনুর সাথে কথা বলো। মেঘকে ফোন দিয়ে তানভীর চলে গেছে। 2-3 দিন যাবৎ আবিরের সঙ্গে মেঘের তেমন কথাই হয় না। মেসেজ দিলে আবির হ্যাঁ হুঁ আচ্ছা জানি না বলেই রিপ্লাই করে। কল দিলে এমনভাবে কথা বলে যেন তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই।
মন খারাপ করে মেঘও তেমন কল দেয় না। সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের আর কোনো কাজই নেই। মাঝে মাঝে পর্ণার সাথে একটু আধটু দুষ্টুমি করে। সন্ধ্যার দিকে তানভীর বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায়। টুকটাক রেসিপি ট্রাই করে আর মিম আর আদিকে নিয়ে খায়। আজ সকাল থেকে আবিরকে বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির নেটে নেই, ফোনও বন্ধ। এদিকে তানভীরও বাসায় নেই। মেঘ একে একে সবার নাম্বার থেকে চেষ্টা করেছে, কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে। ঘড়িতে তখন বিকেল 4:26। মেঘ গভীর ঘুমে নিমগ্ন, নিঃশ্বাস এলোমেলো। বুকের ওপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্নদেশে পাড়ি দিয়েছে। মলিন চেহারা, চোখের কার্নিশে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে। আবির মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। বুকের ভেতর অনবরত ধ্রিম ধ্রিম কম্পন হচ্ছে। প্রায় 5 মাস পর আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃদয়টা স্বস্তি পেয়েছে। এতদিন পর নিজের প্রেয়সীকে এত কাছে পেয়েছে। আবির এক দৃষ্টিতে মেঘকে পরখ করছে। আপাতমস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি সন্তর্পণে বুকের ওপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল। হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা একপাশে রেখে দিয়েছে। চোখের কার্নিশে জমে থাকা অশ্রু মোলায়েম হাতে মুছে পরপর মেঘের কপালে গলায় হাত রেখে জ্বর পরীক্ষা করছে। কিছুটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। হৃদয়ের অন্তঃস্থলে জাগ্রত প্রেমানুভূতিতে আর চাপিয়ে রাখতে পারছে না। আনমনে মেঘের অদৃষ্টি ঠোঁট ছোঁয়ালো। গাল ভর্তি আবিরের খোঁচা খোঁচা দাঁড়িয়ে স্পর্শে মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সদ্য শাওয়ার নিয়ে আসায় আবিরের গা থেকে এক অন্যরকম সুঘ্রাণ মেঘের নাসারন্ধ্রে প্রবেশ করছে। মেঘ ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল। আবির সঙ্গে সঙ্গে সরে গেছে। বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকলো, স্প্যারো। ঘুমন্ত মেঘ আদো আদো কণ্ঠে বলল। হুম। আবিরের আঁখি যুগল প্রশস্ত হলো। ঠোঁটে হাসি রেখে এবার শক্ত কণ্ঠে বলল, এই যে ম্যাডাম। মেঘ ঘুমো ঘুমো চোখে তাকাতেই তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করলো। আবিরকে দেখে স্তব্ধ হয়ে গেছে। দু চোখ যেন এখনই কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মেঘ মুগ্ধ আঁখিতে প্রিয় মানুষটার মুখের পানে তাকিয়ে আছে। বরাবরের মতো হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সত্যি কি কল্পনা বোঝার আগেই শোয়া থেকে এক লাফে উঠে বসলো। অকস্মাৎ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে। পরপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো। ঘুমের ঘরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে। আচমকা বসা থেকে এক লাফে আবিরকে জড়িয়ে ধরল। ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে। মেঘের দুপা মাটি থেকে প্রায় 1 হাত ওপরে। আকস্মিক ঘটনায় আবির এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরল। আবিরের এক হাত মেঘের পিঠে, আর এক হাত মেঘের কোমরের ওপরে শক্ত করে ধরে আছে। মেঘ অর্ধ ঘুমে থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে। আবিরের শিরা উপশিরায় তুফান চলছে। উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। দুজনের হৃৎপিণ্ডের ধুকপুখানি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ জাগছে। মেঘের দু চোখ ছলছল করছে। ঘন ঘন শ্বাস ছেড়ে অকস্মাৎ কাঁদতে শুরু করেছে। আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘ কোন ঘরে আটকে আছে সে নিজেও বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে নিজের মণিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে। মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল, আপনি তো নিষ্ঠুর কেন? মেঘ কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে। আবিরও আস্তে আস্তে ছাড়ল। মেঘের দুপা আবিরের বৃহৎ পদযুগলের ওপর পড়ল। আবির মেঘকে জড়িয়ে ধরে রেখে সম্পূর্ণ ঘুরিয়ে মেঘকে দেওয়ালে ঘেঁষে দাঁড় করালো। তাৎক্ষণিক ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। আবির ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে মেঘের চোখের পানি মুছে কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তি কোমল কণ্ঠের জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে। মেঘের পা তখনও আবিরের পায়ের ওপর। আবির এগোতেই মেঘ পেছাতে চেষ্টা করলো, কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তেই ফুরিয়ে গেল। আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর নেড়ে বের করে বলল, খুব তো মিস ইউ করছিলেন, তা ঠিক কতটুকু মিস করেছেন দেখি। মেঘের ঠোঁট কাঁপছে ফিনফিন করে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না।
ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতি শূন্য হয়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মুখ তুলে মেঘের নিরুদ্বেগ চেহারার পানে তাকালো। আবিরের এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে, অন্য হাত দিয়ে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করে মেঘের ডান হাতটা আবিরের বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে বলল, তোর শূন্যতায় আমার অনুভূতির দেয়াল ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছে। আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে? আবিরের হৃদস্পন্দন অস্বাভাবিক তীব্র। আবিরের বক্ষস্থলে হাত রাখায় মেঘের সর্বাঙ্গে কম্পন শুরু হয়ে গেছে। চিরচেনা মানুষটার গায়ের গন্ধ, স্পর্শ, মায়াবী কণ্ঠ, নেশাক্ত দৃষ্টি, সবেতেই মেঘ মাতাল প্রায়। কয়েক মুহূর্তের জন্য ক্ষতবিক্ষত হৃদয়ের হাহাকার অশ্রুরূপে গড়িয়ে পড়ল। মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শান্ত হস্তে মেঘের দু চোখ মুছে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর আমার কারণে তোর চোখে এক ফোঁটা পানিও পড়তে দিব না আমি, প্রমিস। কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল। অমনি মেঘ পাথর বনে গেছে। আবিরের পায়ের ওপর থেকে মেঘের পা সরে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। দুচোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। প্রায় 2 বছরের জমে থাকা অনুভূতিগুলো এলোপাথারি ছুটছে। মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে। প্রায় মিনিট খানেক পর আবির কিছুটা সরে দাঁড়ালো। মেঘ নিস্তব্ধ হয়েই দাঁড়িয়ে আছে। আবির শেষবারের মতো মেঘের চোখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের অশ্রু ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না। মেঘকে ছেড়ে চলে যেতে নিয়ে আবার থমকালো। কোমল কণ্ঠে বলল, তোর গিফট টেবিলে রাখা আছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে। মেঘ দেয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত হতবাক থেকে আচমকা বিছানায় শুয়ে পড়ল। শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘণ্টাখানেক পর হঠাৎই হইচইয়ের শব্দে মেঘের ঘুম ভাঙে। শোয়া থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে। টেবিলের ওপর একটা গিফট বক্স রাখা। মেঘে হকচকিয়ে উঠে বক্সটার কাছে এগিয়ে গেল। তৎক্ষণাৎ 1 ঘন্টা আগের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাই কি সত্যি চলে আসছেন? এক দৌড়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে মুখ ঠিক মতো না মুছিয়ে ছুটল। আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়িতে এসে থামল। আবির নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন দৃষ্টি দেখে মেঘ হতভম্ব হয়ে গেছে। চোখ নামিয়ে ধীর গতিতে নামতে শুরু করলো। মেয়েমারাতি গিফট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ কাছাকাছি আসতেই আবির সস্নেহে জিজ্ঞেস করলো, কেমন আছিস? কিছুটা দূরেই হালিমা খানার মালিহা খান দাঁড়ানো। মেঘ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আবিরের দু চোখে শানিত প্রেমানুভূতি, যা লুকাতে অক্ষম সে। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হালিমা খান বলে উঠলেন, সেই কখন আসছিস, এখনো কিছু খাসনি? আগের থেকে জানিয়েও আসিসনি, কি খাবি বল? আবির মেঘের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল, শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট, জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। হালিমা খান হেসে বললেন, এ আবার কেমন কথা? তোকে খাওয়াইব না কেন? এই মেঘ, আয়। মালিহা খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, রাতে কি খাবি? আবির সরল কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছে তাই রান্না করো। মালিহা খান আবারও বললেন, তুই আসবি এটা আগে জানাসনি কেন? তোর রুমটা পরিষ্কার করা হয়নি। সেদিন তানভীর দেখলাম কোনো মতে পরিষ্কার করেছে। আবির মলিন হেসে বলল, সমস্যা নেই, আমি সবকিছু পরিষ্কার করেছি। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। মেঘকে পাকোড়া নিয়ে আসতে দেখে ইচ্ছাকৃত গান শুরু করলো। মেঘ মুখ ফুলিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আজ আসবেন, আগে জানালেন না কেন? এটা জানলে কি সারপ্রাইজ থাকতো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ দিতে কে বলেছিল আপনাকে? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, 2 দিন পর পর অসুখ বাঁধাতে কে বলেছিল আপনাকে? এর মধ্যে আলী আহমেদ খান বাসায় আসছেন। ওনাকে দেখে মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে।
আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো। ঘন্টাখানেক পর তানভীর আসছে। আবিরকে দেখে জড়িয়ে ধরে বলল, ভাই আমি ক্লান্ত, পরিশ্রান্ত। আবির মুচকি হেসে জানালো, অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আর একটু সহ্য করে নে। আজ অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। যদিও মোজাম্মেল খান বাসায় নেই, ইকবাল খান আজই বাসায় এসেছেন। আলী আহমেদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার না আরো 3 দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই চলে এসেছি। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ। আবির প্রশ্ন করলো, সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? কাকামণি আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বললেন, ভাইজান আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আলী আহমেদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন, মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিতে হয়। যদি তার কারণে কখনো কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না। আলী আহমেদ খান চলে গেছেন। ইকবাল খান দু একটা কথা বলে নিজেও উঠে গেছেন। আবির আর তানভীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে। আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে, দেখতেও কিছুটা ফর্সা লাগছে। মেঘ মিটিমিটি হাসছে আর খাচ্ছে। হঠাৎ আবিরের নজর পড়তেই ভ্রু নাচালো। মেঘ থতমত খেয়ে চোখ নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করতেই আবির ঘুমাতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। আবির, আলী আহমেদ খান আর ইকবাল খান তিনজনই অফিসে আছে। সিফাত এলে আলী আহমেদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হলো। আবির কপাল কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। সিফাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনি তাহলে সাজ্জাদুল খান আবির? জি, কোনো সমস্যা? সিফাত হেসে বলল, না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, অফিসে স্যার বলতে শিখুন। সরি স্যার। আবির ভ্রু কুঁচকে বলল, নিজের কাজে মনোযোগ দেন। আবির চলে গেছে। সিফাত নীরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়েই যাচ্ছেন। আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতে মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, আটকাতে পেরেছ? না। আমি জানতাম তোমার আব্বুকে আমি খুব ভালোভাবেই চিনি। উনি যা বলবেন তাই করবেন, কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, কিচ্ছু করার নেই চাচু, এখন আমাদেরকেই সাবধানে থাকতে হবে। আবির বিকেলের দিকে নিজের অফিসে আসছে। রাকিব রাসেলের সাথে অনেক দিন পর দেখা। অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে 3 বন্ধু গল্প করতে বসেছে। অনেক দিনের জমানো কথা, অফিসের বিভিন্ন কাজ, পার্সোনাল লাইফ, সব বিষয়ে গল্প চলছে। রাসেল হঠাৎ প্রশ্ন করলো, আবির, বিয়ে কবে করছিস? আবির মলিন হেসে জবাব দিল, করব। সেটা কবে? আর তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলেই ধামাকা হবে। কেন? 6 মাস সময় যে ঘনিয়ে আসছে। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই কি ভেবেছিস? বাসায় কি কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি? মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো, তবে সেটা একই দিনে। আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না, ডিরেক্ট বিয়ের অফার দিব, আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে মেঘের কল আসছে। রাসেল ওকে দিয়ে নামটা দেখে একগাল হেসে বলল, ওনার নাম নিতেই কল চলে আসছে? উনি অনেক দিন বাঁচবেন। আবির মুচকি হেসে উত্তর দিল, বাঁচতে তো হবেই, ওর কিছু হলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। আবির কল রিসিভ করে মৃদু স্বরে বলল, সারাদিনে এই মনে পড়লো? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনিও তো কল দেননি। ফুপিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার কি আসতে দেরি হবে? না, এখনই আসছি। আবির তাদের থেকে বিদায় নিয়ে যেই উঠতে যাবে, রাকিব আনমনে ডাকলো, আবির বল। তোর আব্বু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে জবাব দিল, মরে যাব। ফাজলামি করিস না, সিরিয়াসলি বল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামি করছি? আব্বু চাচ্চু সহজে মেনে নিলে ভালো। যদি বলে মেঘকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে তাহলে আরও ভালো, কিন্তু যদি বলে মেঘকে রেখে একা বেরিয়ে যেতে, তারপর কি হবে আমি জানি না। তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতে আবিরের ফুপ্পি আবিরকে ডেকে নিয়ে গেছেন। মাহমুদা খান চিন্তিত স্বরে জানতে চাইলেন,
কি সিদ্ধান্ত নিয়েছিস? বাসায় কবে বলবি? 8-10 দিনের মধ্যেই বললো। তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছেন। সেদিন অনেক কিছু বলছিল, সাবধান। তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দিবে এই ভয়? সম্পর্ক ছিন্ন করার ভয় পাচ্ছি। আবির মলিন হেসে বলল, উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো। যাই হয়ে যাক না কেন, গ্লু নষ্ট হবে না। সিরিয়াস বিষয় নিয়ে তুই মজা করছিস? আবির ফুপ্পির দিকে তাকিয়ে গরুভার কণ্ঠে ডাকলো, ফুপ্পি, বল। আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবে? মাহমুদ খান আবিরের কান চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললেন, তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলছিস? আবির আর্তনাদ করে উঠল, সরি ফুপ্পি, সরি, আর বলবো না। আবির বাসায় ফিরেছে 3 দিন হলো। মোজাম্মেল খান এখনো বাসায় ফেরেননি। আজ শুক্রবার হওয়ায় তানভীর আবির দুইজনেই বাসায়। গত 5 মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত জাগার অভ্যেসটা একদম কেটে গেছে। আবির সকালে নাস্তা করে সে যে রুমে গেছে আর বের হওয়ার নাম নেই। বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টুমি করলে মুখে কিছুই প্রকাশ করে না। 11টার দিকে মেঘ আবিরের রুমের সামনে আসছে। আবির দু চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। মেঘ পা টিপে টিপে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। অকস্মাৎ আবির বলে উঠল, একটা অবোধ বালকের দিকে কুনজর দিতে আপনার লজ্জা লাগে না? মেঘ ভেঙচি কেটে জবাব দিল, কে অবোধ? আপনি? তা নয় তো কি, কেন আসছিলেন? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরিয়ে হন না, কারোর সাথে কথা পর্যন্ত বলেন না। কি হয়েছে আপনার? আবির শোয়া থেকে উঠে বসে মুচকি হেসে বলল, ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনেই আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। মেঘ সশব্দে হেসে বলল, পারবেন না? কেন? আবির বসা থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলল, ওয়েট, আজ রূপচর্চা করে হলেও সুন্দর হয়েই ছাড়বো। মেঘ হাসতে হাসতে বলল, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনিই সুন্দর আছেন। আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। তানভীরের রুম থেকে তানভীরকে টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে 2টা শসা বের করে ঠান্ডা শসা কেটে চোখে দিয়ে বসেছে। সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়েও মুখে লাগিয়েছে। সামনের প্লেটে আবির কিছু শসা কেটে রেখেছে। তানভীর চোখে শসা রেখে হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলেছে। ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ভিডিও করে বন্যাকেও পাঠিয়েছে। এর মধ্যে আদি আসছে। ওদের চোখ মুখ দেখে আদি উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া তোমরা কি দিয়েছো? আমিও দিব। মেঘ শান্ত কণ্ঠে বলল, আয় আয়, আমি তোকে দিয়ে দিচ্ছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আজ আমাদের যত্ন নেওয়ার কেউ নেই বলে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আপনারা চাইলে আমি আপনাদের ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ বাইরে আলী আহমেদ খানের কণ্ঠ শুনে আবির আর তানভীর উঠে যে যার মতো দৌড়। যেতে যেতে তানভীর বলল, থাক বাবা, আরেকদিন, আজকের মতো পালাই। তানভীর নিজের রুমে পড়ছে। যদিও পড়াশোনার প্রতি তার প্রবল বৃতৃষ্ণা, কিন্তু কিছু করার নেই। আবিরের সাপোর্ট, মেঘের জেদ, বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছে, আর এই সব কিছু পূরণ করতে পড়াশুনোর কোনো বিকল্প নেই। আগামী সপ্তাহে কোচিংয়ে ভর্তি হবে, তাই আগে থেকেই বইগুলো একটু দেখে নিচ্ছে। হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আসবো? আসো, তোমার আবার অনুমতি নিতে হয় নাকি? আবির দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এই পড়াশোনা কতদিন চলবে? তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সরকারি চাকরি করতে চাই। চাকরি করতে তোকে বারণ করছি না, কিন্তু চাকরি পেতে গেলে যতটা শ্রম আর চেষ্টা করতে হবে ততটা পরিশ্রম করার ধৈর্য কি তোর আছে? আমি চেষ্টা করব। আবির চাপা স্বরে বলতে শুরু করলো, দেখ তানভীর, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতে বারণ করিনি। তুই যখন যা চেয়েছিস নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি। রাজনীতি করতে চেয়েছিস, আমার অনিচ্ছা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম। ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতেও সম্মতি দিয়েছি। এখন তুই পড়াশোনা করতে যাচ্ছিস, আমার এতেও কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো তোর নিজের ওপর কনফিডেন্স আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজের সাহস দিতে হবে। পারি না, মনে থাকে না, পারবো না, এগুলো কমন কথা, কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে, আমাকে পারতেই হবে।
যদি এই কথাটা মাথায় রাখিস তবেই তুই সফল হতে পারবি। ধৈর্য আর পরিশ্রম একদিনে সফলতা এনে দিবেই। তানভীর গরুভার কণ্ঠে বলল, আমার সিদ্ধান্ত আর নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো? বলো। বন্যার প্রতি তোর ইমোশন কি সত্যি নাকি এতেও দোটানা আছে? এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশোনা, রাজনীতি, ক্যারিয়ার, জব এগুলো তোর মন পছন্দে পরিবর্তন করতে পারলেও ভালোবাসা ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে তাহলে আগেই দূরে সরে যা। নষ্ট করলে নিজের জীবনটাই নষ্ট করিস, আরেকটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে নষ্ট হতে দিস না। তানভীর চিবুক নামিয়ে তপ্ত স্বরে বলল, আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো, হয়তো তোমার মতো এত ভালোবাসতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, অতীতে সে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবন অতীত বলতে কিছুই নেই। আমি বর্তমান নিয়ে ভালো আছি, আর আমি বর্তমান নিয়েই ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেদিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিস, তারপর কি দেখা হয়েছিল? আবির আতকে উঠে বলল, তুমি কিভাবে জানো? আমি তো বোনকে জানাতে বারণ করেছিলাম। বলে দিয়েছে তোমায়? ও আচ্ছা, তাহলে তোর বোনও জানে? এখন থেকে আমার কাছে কথা লুকানো শেখাচ্ছিস? তুমি ভুল বুঝছো না প্লিজ। ওই মেয়ের কথা শুনলে তুমি রাগ করতাম, তাই বলিনি। আর আমি নিজেও বিষয়টাকে পাত্তা দিতে চাইনি, কিন্তু সেদিন হাসপাতালে বন্যার সামনে জান ডাকছিল, তাই রাগে থাপ্পড় মেরেছিলাম। আবির ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, জান, সম্পর্ক এত দূর চলে গেছিল? ছি না, এই মেয়ে জীবনে জান ডাকেনি আমার। তুই তো করে করেই সময় কাটতো না, আবার জান। বন্যাকে দুদিন আমার সাথে দেখেছে, হয়তো সন্দেহ করেছে, তাই এমনভাবে কথা বলছিল। আবির শান্ত স্বরে বলল, তুই কি জানিস বন্যাকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে? কি? কবে? আমি কিছু শুনিনি তো। বন্যাও কিছু বলনি। তুমি কিভাবে জানো? বন্যা কেন তোকে বলবে? বন্যা কি তোর গার্লফ্রেন্ড? প্রপোজ করেছিস ওকে? সাহসই পায় না যদি রিজেক্ট করে দে। কিন্তু তোমাকে ওই কথা কে বলছে? সানি বলছে। সানির বাসার কাছেই বন্যা টিউশন পড়াতে যায়। বন্যার সাথে ওই মেয়েটা কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে, আর যতটা শুনেছে সবটাই আমায় বলেছে। এটা তুমি আমি আগে বললে না কেন? ওই মাইয়ের এখন মাটিতে কোপাতে ইচ্ছা করছে। একই বন্যাকে মানতে পারছে না, তার উপর আরেক যন্ত্রণা হাজির। আমি এখন কি বলবো? তোর এক্সের কথা জানে সে? বোন বলেছে কিনা জানি না, কিন্তু আমি এখনো কিছুই বলিনি। তোর উচিত বন্যাকে সবকিছু জানানো, তারপর তোর প্রতি তার কি অনুভূতি প্রকাশ পায় সেটা দেখার বিষয়। আচ্ছা ঠিক আছে। আবির উঠে যেতে যেতে আবারও বলল, লাস্টবার বলছি, ডিসিশন নেয়ার আগে আবারও ভাব। একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে, আর তুই খারাপ হলে মেয়েটা দুঃখী। ভাব ভাব, সারা রাত ভাব, প্রয়োজনে 2 রাত না ঘুমিয়ে তারপর ভাব। আজ শনিবার মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। চাচ্চুর সাথে দেখা করতে আবির একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। মূলত চাচ্চুর মনের অবস্থা বুঝতেই আগে ভাগে এসেছে আবির, কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয়ে আলোচনা করেননি। ওনার আলোচনার টপিকই প্রজেক্ট, লাভ লস আর সিফাত। চাচ্চুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। এই সময় অফিসে গেলেও তেমন কোনো কাজে আসবে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই কফি করতে নিচে যাচ্ছিল। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনের রিংটোনের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আবির নিচে চলে গেছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে। আবির মেঘের রুম পেরিয়ে গেছে, কিন্তু অনবরত ফোনের শব্দে আবির অবচেতন মনে ঘুরে আসলো। মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উকি দিল। রুম সম্পূর্ণ ফাঁকা। টেবিলের ওপর ফোনটা আপন গতিতে বেজেই চলেছে। আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকাতে স্ক্রিনে বন্যার ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা ভাসলো। আবির ভাবলো রিসিভ করে বলবে যে মেঘ রুমে নেই। আবির স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিল, তার আগেই বন্যা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হাই ননদিনী, কি করতেছো তুমি? কতগুলো কল দিয়েছি, রিসিভ করছিল না কেন? আমার ছোট ননদ আর দেবর কি করছে? আবির উষ্ণ স্বরে বলল, তোমার ননদিনী সম্ভবত ছাদে, আমি তোমার ভাসুর বলছি।
বন্যা থতমত খেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আবির ভাইয়া। জি। বন্যা নিজের কপাল চাপড়াচ্ছে, মুখের ওপর কল কাটতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। বন্যা উদাসীন কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোরটা জানি না। ননদিনীর খোঁজ খবর নাও ভালো কথা, কিন্তু মাঝে মাঝে নিজের বেপরোয়া জামাইয়ের খোঁজ খবর একটু নিলেও পারো। বন্যা মনে মনে নিজেকে ইচ্ছে মতো বকছে। প্রকাশ্য অন্তত নমনীয় কণ্ঠে বলল, ভাইয়া আসলে এরকম কিছু না। আবির শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদ ভাবি সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আবির কল কেটে সরাসরি ছাদে চলে গেল। মেয়ে গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আজও দিল না। সে কি ভুলে গেছে? মেয়ে গম্ভীর কণ্ঠে বলল, সে ভুলে যায়নি, কিন্তু কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করব না, বলুন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আগে এটা বলুন, ভাইয়া যে বন্যাকে পছন্দ করে এটা কি আপনি জানেন? আবিরের চিরচেনা কণ্ঠস্বরের জবাব, জানি। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর হতে চলল। মেঘ হতবাক হয়ে তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে? হ্যাঁ, এখন বল কি করেছিস? আমি তেমন কিছু করিনি। ভাইয়া বন্যাকে পছন্দ করে এটা কয়েক মাস হলো আমি জানতে পেরেছি, তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আবির রাশভারী কণ্ঠে শুধালো, কি দায়িত্ব? মেঘ আস্তে করে বলল, আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি, আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবো না। আবির নিরেট কণ্ঠে বলল, এজন্যই ফোনে এত যত্নের সহিত ননদিনী বলে ডাকছিল? মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি কিভাবে জানেন? তারপর আবির সশব্দে হেসে বলল, তোকে কল দিয়েছিল, আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে, কিন্তু তার আগেই সে সব বলে ফেলেছে। তারপর আর কি, সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছে, তাই ভাসুর হিসেবে আমারও তো পরিচয়টা দিতে হয়, তাই দিয়ে আসছি পরিচয়। এটা কি করলেন আপনি? আবির ঠাট্টার স্বরে বলল, আমি তো কিছু করলামই না। মেঘ কপাল কুটির সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির মুচকি হেসে নিচে চলে গেছে। 2 দিন কেটে গেছে। আবির বন্যার ব্যাপারে তানভীরকে কিছুই জানায়নি, কারণ তানভীরকে ভাবার জন্য 2 দিন সময় দিয়েছিল। তানভীর 2 দিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে। সে বন্যাকে ছাড়া সে আর কাউকে পছন্দ কিংবা ভালোবাসতে পারবে না। বন্যার জন্য সে সব কিছু করতে পারে, আরও অনেক কিছু বলেছে। আবির সব শুনে শান্ত কণ্ঠে বলল, তুই চাইলে বন্যাকে তোর মনের কথা বলতে পারিস। তানভীরকে বিস্তারিত কিছু না বললেও কিছু কথাতে টুকটাক বুঝিয়েছে। আজ সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। মোজাম্মেল খানের শরীর খারাপ, তাই অফিসে যাবেন না। তানভীর একটা কাজে বেরিয়েছে। আবিরের আব্বুর অফিসে ছোটোখাটো একটা মিটিং আছে, তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে। মেঘ খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা, তাই না খেয়ে আবিরকে দেখতে গেল। আবির রুমে নেই দেখে মেঘের মন কিছুটা খারাপ হয়ে গেছে। আজ সকালে কল পর্যন্ত দেয়নি আবির। আবিরের খোঁজ নিতে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের নাম্বারে কল দিল। আচমকা রুমের ভেতর থেকে রিংটোন বাজছে। পাগল তোর জন্য রে পাগলে মন, পাগল মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, দূরে গেলে মন বুঝে তুই কত আপন। কল বাজতে বাজতে কেটে গেছে। আবির রিসিভ করেনি। মেঘ দ্বিতীয়বার আবিরের নাম্বারে কল দিল। পূর্বেনের রুম থেকে এই গান বাজছে। মেঘ কপালে ভাঁজ ফেলে আনমনে রুমের দিকে এগিয়ে গেল। বিছানার ওপর আবিরের ফোনটা পড়ে আছে, সেই ফোনেই এই গান বাজছে। মেঘ এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই রীতিমতো আশ্চর্য বনে গেল। মেঘ আর আবিরের একসঙ্গে বৃষ্টিতে ভিজছে এমন একটা ছবি ভাসছে, সাথে সোলমেট নামে সেভ করা নাম্বার। মেঘ আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছে। মস্তিষ্কের নিউরনগুলো ছুটছে দিক বিদিক। বুকের বাঁ পাশটা অদ্ভুত অনুভূতিতে মেতেছে। অনেকদিন আগে আবিরের ফোনে নিজের নাম দেখার ইচ্ছে হয়েছিল মেঘের, তবে সেটা কেবলমাত্র ইচ্ছেই ছিল। এখন তার এক বিন্দুও মনে ছিল না। গত পরশুদিন রাতেও মেঘ বন্যাকে কল দিয়ে মন খারাপ করে বলেছিল
আবির ভাই দেশে ফিরেছে, তবুও তাকে ভালোবাসার কথা বলছে না, প্রপোজ পর্যন্ত করছে না। বন্যা অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে বলেছে। আজ সেই আবির ভাইয়ের ফোনে নিজের নাম, ছবি আর গানের রিংটোন শুনে মেঘ নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। আনন্দে মেঘের দু চোখ টলমল করছে, ভেতরটা আনন্দে ভরে গেছে, প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে। আচমকা আবিরের বাইকের শব্দ শুনে ফোন ফেলে মেঘ দ্রুত নিজের রুমে গেছে। আবির নিজের রুম থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে এসে থমকালো। দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কল দিয়েছিলি কেন? মেঘের দু চোখ ভেজা, চিকচিক করছে পানি। মেঘ আবিরের দিকে না তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, খেয়েছেন কিনা জিজ্ঞেস করতে কল দিয়েছিলাম। সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, এমনিতেই কল দিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। আবির মেঘের দিকে ভালোভাবে তাকালো, মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। আবির মৃদু হেসে বলল, হঠাৎ লাজুকলতা সাজার কারণ কি? এমনি, আপনি অফিসে যান। এদিকে আলী আহমেদ খান বারবার কল দিচ্ছেন। 11টায় মিটিং টাইম, যত দ্রুত সম্ভব যেতে হবে। আবির মেঘের থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেছে। আবির বাসা থেকে বের হতেই মেঘ বন্যার নাম্বারে কল দিল। প্রথমবার রিসিভ হয়নি, এরপর থেকে নেটওয়ার্ক বিজি, ব্যস্ত বলছে। অনেকক্ষণ ট্রাই করার পর একবার কল ঢুকেছে। বন্যা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বেবি তুই জিতে গেছিস। এপাশ থেকে মেঘও বলে উঠল, বেবি আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। বন্যা আর মেঘ একসঙ্গে চিল্লাচিল্লি শুরু করেছে। মেঘ বলছে সে আগে বলবে, ওদিকে বন্যা বলছে বন্যা আগে বলবে। বাধ্য হয়ে মেঘের কথাই আগে শুনতে হলো। মেঘের কথা শেষ হতেই বন্যা বলে উঠল, তুই একবার বলেছিলি না হয়তো আবির ভাইয়া বিদেশে যাওয়ার আগের থেকে তোকে ভালোবাসে। এটা মিথ্যে না, একদম সত্যি। আবির ভাইয়া তোকে তখন থেকেই ভালোবাসেন। তোকে কে বলছে? তোর ভাইয়া গতকাল রাতে কল দিয়েছিল। আপুর বাসা নেই, তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি। তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো। সবচেয়ে বড় কথা হলো তোর ভাই সবকিছু জানতো। মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম, আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি। এখন কি করবি? মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, এই জীবনে ওনার প্রপোজ আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না। যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি, তাই আমি আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমার জন্য একটা নীল শাড়ি কিনে আনতে পারবি? তুই ওনাকে প্রপোজ করতে যাবি? হ্যাঁ যাব। আমি এতদিন প্রমাণ খুঁজেছিলাম, কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি, তবে আজ পেয়েছি, তাই আর ছাড়তে পারবো না। উনি বলেছিলেন উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে। আমি আজ ওনাকে চাইবো, আশা করি উনি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। লাভ ইউ বেবি। লাভ ইউ আমাকে না বলে আমার ভাসুরকে বলিও। মেঘ লাজুক হেসে বলল, উফ, আমার না ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। বন্যা হেসে বলল, তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে আসছি। মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃৎপিণ্ডের দিক বিদিক ছোটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জলজল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলসিক্ত দুইজনের ছবিটা। গত 2 বছরের জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে, ঠোঁট জুড়ে তার লাজুক হাসি লেগেই আছে। বন্যা মেঘেদের বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতেই মেঘ হুটোপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকে মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরেছে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় নীল রঙটাই আসে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরেছে যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলে সব মেনে নেয়। বন্যায় মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যায় পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পারলেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করলো,
ভাইয়া কল দিয়ে তোকে কি বলেছে? তোর ভাই তো অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু আমি সেসবে পাত্তাই দিইনি। কেন? সেদিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরেই বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে আর তোর ভাই আমাকে কল দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলেছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাইও তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো। আবির ভাইয়ার প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকেও ওইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে এটা করতে হবে, ভাইয়া বলেছে, ভাইয়া করতে বারণ করেছে, ভাইয়াকে বলে দেখি, নয়তো মুখ ফুসকে বলে ফেলেন, পরে বুঝতে পেরে কথা কাটিয়ে বলেন বাসায় কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ের কলেজ ফ্রেন্ডদের বিষয়ে বলেছিলি, ওই সবগুলো বিষয় আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়, সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান হয়েছিলি তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ঝাড়ছে তুই বিশ্বাস করবি না, ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল। তারপর উনি একটা টু শব্দ পর্যন্ত করেনি। সেদিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপুও বাসায় নেই। এই সুযোগে রাত 3টার ওপরে পর্যন্ত শুধু তোর বিষয়ে কথা বলছে। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুম চোখেও টানতেছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সজাগ হয়ে আগেই তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া কি বলছে? আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করেছি সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিলেন। উনি উত্তরে হ্যাঁ বলেছেন। আমি আবারও জিজ্ঞেস করেছি আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন। উনি এর উত্তরে হ্যাঁই বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি আবির ভাইয়া কি বাইরে পড়তে যাওয়ার আগে থেকেই মেঘকে পছন্দ করেন, হ্যাঁ কি না। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তারপর আরো কয়েকটা প্রশ্ন করেছি, উনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছে, উনি বলেছেন উনি অনেক আগে থেকেই সবকিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? বন্যা শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমিও চিৎকার করেছিলাম। রাগে কটমট করে বলেছিলাম আপনি সবকিছু জানার পরে মেঘকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরে আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলেছেন উনি আবির ভাইয়ার কথার ওপর কিচ্ছু বলতে পারতেন না, আর কখনো পারবেন না। আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেছিল। আমি মুখ ফসকে বলেছিলাম আবির ভাইয়ের মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া ধমক দেয়নি তো? কি না, ধমক দেয়নি, তবে রাগে রাগে বলেছেন তুমি ভাইয়া সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া পনুকে যতটা ভালোবাসে আর পনুর ব্যাপারে যে পরিমাণ পসেসিভ, আমার সারা জীবনেও তার একাংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? বন্যা মুচকি হেসে বলল, তার থেকে বড় শকিং নিউজ শুনবি? কি? আবির ভাইয়ার অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্স জীবন কাটিয়েছিস সে সবটাই ছিল আবির ভাইয়ার প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বেচ্ছায় আবির ভাইয়ের সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছেন। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিচে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোরা ভাঙানোর চেষ্টা করতো। ঠিক তখন কিন্তু ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন। শুধুমাত্র তোর কথা শোনার জন্য উনি আলাদা ফোন ইউজ করতেন। ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরও যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানে তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়েই বাড়ি ছেড়েছিলেন উনি, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসে গেছেন। বোন, তুই অনেক লাকি। দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ার স্প্যারো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে? ওরা কি পাগল করার জন্য যথেষ্ট না? বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারোর নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ড্রয়িং রুম ফাঁকাই থাকে, তবুও মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছেন। মেয়ে এত সেজে গুজে বের হচ্ছে দেখলে নিশ্চিত শখানেক প্রশ্ন করতে শুরু করবেন।
মুহূর্তেই তানভীর আবির সবাইকে জড়ো করে ফেলবেন, তাই ভয় লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুইজন দুই রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ পার্কে যাচ্ছে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটা সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্কে খুব বেশি মানুষের ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূর গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আস্তে আস্তে সাহসের ছিটে ফোটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাচের চুড়িগুলো একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে। লাল টকটকে রঙের লিপস্টিকে রাঙা ওষ্ঠদয়ে তীর তীর করে কাঁপছে। অকস্মাৎ বন্যার কল আসছে। কল রিসিভ করতে বন্যা বলল, আবির ভাইয়াকে কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। ঠিক, আমি জানতাম তুই এমন কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হওয়ার হবে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, কাছে দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনো আবিরকে কলই দিতে পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমা আকাশে অনেকটাই হেলে পড়েছে। পল্লবিত আঁকিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়ে চড়ে বসলো। এর মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ঢোক গিলছে। আবির কল রিসিভ করলে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে। অকস্মাৎ মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতেই মেঘ আঁতকে উঠল। নীল রঙের একটা আবছা চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্ম নেত্রে তাকাতে নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখে চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসলো। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের ওপর পাঞ্জাবিতে ঝুলানো। চুল দেখে বোঝাই যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই ঠিক করেছেন। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নেশাক্ত কণ্ঠে বলতে শুরু করলো। মেঘ দুহাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়েছিল। হার্টবিট বেড়েছে কয়েক গুণ, সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নে চক্ষুদয় প্রশস্ত করে অবচেতন মনে চেঁচিয়ে উঠল, আমি মানি না। মেঘের চোখে মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা 2-4 জন মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলেই ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী দুই আঁখি আবিরের চোখে মুখে নিবদ্ধ। সকাল থেকে নেওয়া মানসিক প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন। আবির তখন হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে আস্তে করে আবারও বলল, আমি রূপকথার রাজকুমার হতে চাই না, শুধু তোর বনের রাজ্যের রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্তি হয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট টেক দ্য ফ্লাওয়ার্স আই উইল গিভ দেম টু অ্যানাদার গার্ল, উইল আই? কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার, আর আপনি সহ আপনার রাজ্য আমার। আপনার মনের রাজ্যে কেউ উকিও দিতে পারবে না, এই আমি বলে রাখলাম। মেঘ রাগে ফোঁস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজের 2 হাঁটুতে ভর দিয়ে মেঘের উড়ুতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকালো। মুহূর্তেই মেঘের রাগ আর অভিমান উধাও হয়ে গেছে। মেঘের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক, জোরালো হৃৎস্পন্দনের শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। আনমনেই হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নেশাক্ত হাসিতে মন্ত্রমুগ্ধ মেঘ। আবির অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, মনের রাজ্যে উকি দেয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দিব
প্লিজ খালা আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে, বউটা যেমন কিউট তেমন হিংসুটে। আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণে মন উড়ু উড়ু করছে, বারবার কানে বাজছে। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে অনেক আগেই, তবুও বক্ষস্থলে হৃতস্থতা কাটাতে পারছে না। আবির মেঘের উড়ু থেকে উঠে মেঘের ডান হাতটা নিজের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাতসহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর, আমার উপর তোর অধিকার সবচেয়ে বেশি। তুই যখন যা বলবি তাই হবে, খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেই দিন অর্ধ ঘুমে থাকায় আবিরের কপালে দেওয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারেনি। তবে মেঘ আজ সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বাক হয়ে বসে আছে, বহু চেষ্টা করেও গলা খাকারি দিয়ে কথা বলতে পারছে না। মেঘ নির্বাক হয়ে বসে আছে, বহু চেষ্টা করেও গলা দিয়ে কথা বের করতে পারছে না। যেই আবির ভাইয়ের প্রণয়ের স্রোতে সর্বক্ষণ ভেসে যেতে চায়, সেই আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কথার কোনো প্রত্যুত্তর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনিয়ে সেই যে গুজে আসছি, আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পচা। আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে সরাসরি মেঘের দুপাশের বেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আঁখিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমার এত বছরের অনুভূতি, আসক্তি আর সুদূর প্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়েছেন। তবু আমি চুপচাপ বসে দেখব? আপনি ভাবলেন কিভাবে? মেঘ নিরেট দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, আমি এখানে আসছি আপনি এটা কিভাবে জানেন? আপনি এত কিছু কিভাবে জানেন? আবির মুচকি হেসে বলল, সকালে আপনার হাব ভাব দেখেই সন্দেহ হয়েছিল। তানভীরকে কল দিয়েছিলাম কিন্তু ও ফোন রিসিভ করেনি। 2:37 আপনি শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে গিয়েছিল। তানভীরকে কল দিতে দিতে অতপর জানতে পারলাম যে আমার সন্দেহ ঠিক ছিল। তানভীর বন্যাকে বলে ফেলেছে, মানে আপনার কানে কথা চলে গেছে। 3:16 ফুলের দোকানে ফুল কিনেছিলেন, আর আমি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক 4:22। তখন আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আসতে আসতে তাই একটু দেরি হয়ে গেছে। ম্যাম, আপনাকে আগেই বলেছিলাম আপনাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেইনি। তাছাড়া আপনি যার তার মনের মানুষ না। মনে রাখবেন, আবিরের পৃথিবী, আর সেই পৃথিবীকে আগলে রাখতে আবির সব কিছু করতে পারে। খান বাড়িতে চারপাশ ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খান বাড়িতে কখন কে আসছে, কে যাচ্ছে, কেন আসছে, সব আপডেট আমাকে পাঠায়। এমনকি এই যে আপনি এখানে আছি, এখানেও আমার লোক আছে। মেঘ কপাল কুঁচকে বলল, বললেই হলো? মজা করেন আমার সাথে? আবির মেঘের চোখে চোখ রেখে বলল, তার পেছন দিকে কফি কালার শার্টের ছেলে আর ওই দিকে বাইকে বসা ছেলেটাকে দেখ। মেঘ তিনজনকে এক পলক দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তারা আপনার লোক? বিশ্বাস হয় না? না। ওকে, ওয়েট। আবির ফোন করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো যে যার মতো চলে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, ওনারা সত্যি আপনার লোক? আপনার কথায় সেকেন্ডের মধ্যে চলে গেছে, কিভাবে সম্ভব? আপনার জন্য সব সম্ভব। মেঘ চোখ বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, তারা এখানে কেন আসছিল? আমার অবর্তমানে কেউ যেন আমার স্প্যারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে তার জন্য। তাই বলে 3 জন? আর ওনারা আপনার কি হয়? 2 জন ছোট ভাই, 1 জন ফ্রেন্ড। 3 জনের বাসায় কাছাকাছি, তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আশেপাশে থাকে। এসে দেখি 3 জনই উপস্থিত। মেঘ নিজের কেনা ফুলগুলোর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল। আবির বেঞ্চ থেকে মেঘের খুলে রাখা চুড়িগুলো তুলে মেঘের হাতে পরাতে পরাতে বলল, আর আপনার জন্য আপনার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। মানে? কিছু না, চলুন। মেঘ নিজের ফুলগুলো আবিরের সামনে ধরে হিমশীতল কণ্ঠে বলে উঠল,
আই লাভ ইউ। আবির ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, লাল ফুলগুলো সরিয়ে শুধু হলুদ গোলাপগুলো দেন। কেন? লাল গোলাপ ছুঁতে চাই না তাই। মেঘ যথারীতি হলুদ গোলাপগুলো আলাদা করে ধরতে আবির ফুলগুলো হাতে নিয়ে শক্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ। মেঘ আহম্মকের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল, কেউ আই লাভ ইউ বললে প্রত্যুত্তরে থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ টু বলতে হয়। আবির কথাটা শুনলো কিনা কে জানে, কয়েকটা পিচ্চি ছেলেকে ডেকে লাল গোলাপগুলো দেখিয়ে নিয়ে যেতে বলল। পরপর মেঘকে নিয়ে বাইক স্টার্ট দিল, নিরুদ্দেশের পথে ছুটল। মেঘ দু একবার জিজ্ঞেস করেছে, কিন্তু আবির তেমন কিছুই বলেনি। সন্ধে হয়ে গেছে, মেঘ চুপচাপ বাইকে বসে আছে। আবির বাইকের স্পিড কমিয়ে হঠাৎ ডেকে উঠল,